চট্টগ্রাম কাস্টম হাউসের রেকর্ড রাজস্ব আয়ের পাশাপাশি বন্দরের ঊর্ধ্বমুখী কন্টেইনার এবং কার্গো হ্যান্ডলিং নিয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন রিপোর্টার কমল দে। তার সঙ্গে আছেন ক্লিফটন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এমডি এম মহিউদ্দিন চৌধুরী। সরাসরি যাচ্ছি সেখানে। কমল, চট্টগ্রাম কাস্টম হাউসের রেকর্ড 3 মাসে 20,000 কোটি টাকা রাজস্ব আদায়, সেটা চট্টগ্রাম বন্দরের কন্টেন্ট উঠানামার রেকর্ড সৃষ্টি অবডকজ সে ভূমিকা রেখেছে। সেটা নিয়ে আলোচনা করব, দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করব, আমদানি রপ্তানি বাণিজ্য নিয়ে আলোচনা যোগ দিয়েছেন দেশের প্রতিটি সব শিল্প প্রতিষ্ঠান ক্লিফটন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এমডি এম মহিউদ্দিন চৌধুরী। মহিউদ্দিন, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনার কাছে জানতে চাইবো, এই মুহূর্তে এসে আপনারা যে বড় স্টেক হোল্ডার চট্টগ্রাম কাস্টম হাউস, সে কাস্টম হাউস 3 মাসে আদায় করেছে প্রায় 20,000 কোটি টাকার রাজস্ব। এক্ষেত্রে কাস্টম হাউস এই রাজস্ব আদায়ের আসলে মূল ম্যাজিকটা কি ছিল? জি ধন্যবাদ। আসলে এই আমরা যেটা দেখতে পাচ্ছি এটা তো চলমান, এটা আমরা আশা করি এটা কন্টিনিউ থাকবে। এটার পিছনে কিছু কারণ আছে। সেই কারণটা হচ্ছে যে বিগত বছরগুলোতে আপনার বিভিন্ন ধরনের আপনার এই অনিয়ম পরিচালনার কারণে, যেমন অনিয়ম বলতে সরাসরি বলতে চাই সেটা হলো যে মিস ডিক্লারেশন, তারপর হলো যে আন্ডার ইনভয়েস, এইসব কারণে দেখা গেল যে আপনার এই যে রেভিনিউ কালেকশনটা কম হতো, ফাঁকি হতো। দ্বিতীয় কথা হচ্ছে যে বিগত বছর থেকে আপনাদের যে ডলার সংকট, আপনারা জানেন রিজার্ভের সংকট যেটা ছিল, এই রিজার্ভ সংকটের কারণে পণ্য আমদানি, বেসিক রিকোয়ারমেন্ট আমদানি জিনিসপত্রও কিন্তু আমদানি হতো না। তো এখন যেটা রিজার্ভের সূচক বেড়ে যাওয়ার কারণে আমদানিকারকরা ব্যাংকে এলসি করার যে ফ্যাসিলিটিগুলো পাচ্ছে, তার ধরুন সেই পণ্যগুলো আসা শুরু হয়েছে। ইটস মোর আবার দিয়ে আমাদের যে গার্মেন্টস ইন্ডাস্ট্রি, এক্সপোর্ট ইন্ডাস্ট্রিতেও একটা ভাইব্রেশন শুরু হয়েছে, যার ধরুন যে এটার কাস্টমের আপনার পণ্যের এই আমদানির সংখ্যা বাড়ার কারণে এই যে রেভিনিউ বেড়েছে। 3 মাসে প্রায় 20,000 কোটি টাকা কিন্তু রাজস্ব আদায় হয়েছে। এটা আসলে কি? এর মাঝে কিন্তু আমরা যদি বলি, রাজস্ব যখন অর্থ বছর শেষ হয় তখন একটা ধর্মঘট চলতেছিল, এবার সেই সংকট তারা কাটিয়ে ফেলতে পেরেছে। এটা কিভাবে সম্ভব হলো? আসলে আপনারা তো একটা বড় স্টেক হোল্ডার, কিন্তু সেখানে এই সম্ভাবনা হচ্ছে যারা প্রাইভেট সেক্টরে যারা ইম্পোর্টার এবং এক্সপোর্টার্স, তাদের যে কর্মকাণ্ডের কারণেই তো এটা আসলে বেড়েছেন। তা আমরা বলবো যে একটা পরিস্থিতি শিথিলতার কারণে, যে একটা সুন্দর পরিবেশ আসার কারণে, রিকোয়ারমেন্ট থাকার কারণে এই সবগুলো মিলে যে এটা বাড়বে। এই 20,000 কোটি টাকা আমরা তার থেকে বেশি আশা করি। এই যে 3 মাসে 20,000 টাকা, আরও কিন্তু 9 মাস বাকি রয়ে গেছে অর্থ বছর। তাহলে এই 9 মাসের রেকর্ড যদি তাদের টার্গেট থাকে 80 থেকে 85,000 কোটি টাকা, এই রেকর্ড উত্তরণের জন্য তাদের কী করতে হবে বলে মনে করেন? রাজস্ব বাড়ানোর জন্য কী কী পদক্ষেপ কাস্টমসের নেওয়া উচিত, এবং কাস্টমসের যে সংকটের কথা আপনি বলছিলেন সেই সংকটগুলো একটু তুলে ধরবেন। কাস্টমার আসলে আমরা যেই সংকট যেটা, যে কাস্টম যদি আরও যদি প্রফেশনাল হয়, আরও যদি প্রোঅ্যাক্টিভ হয়, তাহলে আমরা আমদানিকারক এবং এক্সপোর্টার যারা আছেন, যে আমাদের সময় ক্ষেপণ যেটা হয়, তারা বারবার আমাদের যখন এই নিয়ে আমরা যখন কথা বলি, তখন তারা আমাদেরকে বলে যে আমাদের লোকজন অভাব। তো অভাব কিন্তু এটা একটা বিশাল আপনার হাব ইকোনমির জন্য সরকারের। সুতরাং এইখানে পর্যাপ্ত পরিমাণে ম্যান পাওয়ার সাপ্লাই করাটা অত্যন্ত জরুরি বলে আমরা মনে করি। আমরা অনেক সময় সাফারিং হই, আমরা আমাদের অভিযোগটা দেওয়ার পরে দেখা যায় যে অহেতুক সময়ক্ষেপণ হচ্ছে। অনেক সময় দেখা যায় অফিসের এখানে নাই, ওইটা নাই, এটা নাই, অনেকগুলো খাত বেরিয়ে এসে একটা মাল পণ্য খালাস করতে হয়, যার জন্য দেখা গেল যে কারো না কারো দোষ হয়। একবার বন্দরের দোষ আসে, একবার আসে। বন্দর যখন বন্দরে যাই তখন দেখা যায় যে ওরা বলে যে আমাদের তো শুধুমাত্র মাল হ্যান্ডেলিং করার দায়িত্ব, কিন্তু এটা খালাসের যে দায়িত্ব সেটা সরকারের নজরদারির জন্য কাস্টম ইজ এ মেন স্টেক হোল্ডার। তো কাস্টমের লোকজনের বা অ্যাক্টিভিটিসটা যদি আরও স্মুথ করা হয়, আরও প্রোঅ্যাক্টিভ করা হয়, তাহলে কিন্তু বন্দরও কিন্তু সেই ইয়েতে চলে আসবে, এই আপনার ভাইব্রেশনে চলে আসবে। বন্দরের দিকে আসি, কাস্টম থেকে আমরা একটা বন্দরের দিকে আসি। বন্দরে কিন্তু কন্টেনার হ্যান্ডেলিং কার্গো রেকর্ড করেছে। সে বন্দর সবচেয়ে বড় স্টেক হোল্ডার হচ্ছে আপনারা, যারা আপনার রপ্তানি বাণিজ্যের মধ্যে বিজিএমই বড় একটা অবস্থান থাকে। এই ক্ষেত্রে বন্দরের কিছু সংকটের কথা আপনি বলছিলেন, সেই সংকটগুলো আসলে কি? আসলে বন্দরের বড় দুঃখের বিষয় আমরা জানাতে হয় যে বন্দর যে হুট করে যে আপনার যে কস্ট বাড়িয়েছে, এটা একটা বন্দর একটা প্রফিটেবল অর্গানাইজেশন। এমন কি হয়েছে যে বন্দরে যে আপনার যে তার চার্জ বৃদ্ধি করার কোনো যুক্তি আমি মনে করি না। এবং বরংশ আমরা বিগত দিনে এখন পর্যন্ত আমরা যে সাফারিংগুলো করছি, সেটা আমাদের আরও কস্ট বেড়ে যায়। যেমন ধরেন আমরা এই যে আপনাকে যেটা বললাম, আমরা পণ্য খালাসে ডিলে হয়। এখন যদিও বা আমরা এখন একটু স্মুথ একটা অপারেশন পাচ্ছি, তো এটা ধারাবাহিকতা করার জন্য করা দরকার। আর যে কস্টটা আমাদের যে বেড়ে যাচ্ছে, সেটা হচ্ছে যে যদি ইম্পোর্টার হয়, সেটা পণ্য প্রান্তিক লেভেলে মানুষের কাছে এটা প্রভাব বিস্তার করছেন। বন্দর বলছে তারা 1986 সালে সর্বোচ্চ তারা ট্যাক্স বাড়িয়েছিল, এখন যারা বাড়িয়েছে প্রায় 39 বছর পর তারা ট্যাক্স বাড়াচ্ছে। তাহলে এটা কি দোষের কিছু?
কারণ তাদের খরচ তো বেড়েছে। আমি মনে করি সার্বিক ইকোনমির কথা চিন্তা করে এক্সপোর্ট এবং ইম্পোর্টকে যদি ফ্যাসিলিটেট করার জন্য, বন্দর তো অলরেডি প্রফিটেবল অর্গানাইজেশন, সুতরাং এখানে বাড়ানোর জন্য কি যুক্তি থাকতে পারে? আপনি এখনো পর্যন্ত আমাদেরকে সার্ভিস দিতে পারেন না। বিগত দিনের এই গত 3 মাসের একটা আপনি এক্সেলেন্ট একটা প্রোডাকশন আমাদেরকে বলছেন, এটা সুখবর, ধন্যবাদ জানাই। কিন্তু তাহলে বিগত বছর যে আমরা সাফারিং করলাম, যে আমার যে লস হলো, তাহলে আমরা আমাদের লসটা কে রিকভার করবে? তো এই সবগুলো মিলে বন্দরের যে, আমি যেটা বলবো, বন্দরের থেকে বন্দরের যে ট্যাক্স যেটা করেছে এটা রিভিউ করা প্রয়োজন। এবং কেন কেন প্রয়োজন সেটা হচ্ছে যে এটা ইম্পোর্টার যারা প্রান্তিক লেভেলে কিন্তু ট্যাক্স, ইম্পোর্টার যে ইম্পোর্ট করবে সে আফটার ক্যালকুলেশন অল দ্য কস্ট সে কিন্তু পণ্যটা বাজারে ছাড়বে। তার মানে এই যে প্রান্তিক লেভেলে মানুষের পকেট থেকে জিনিসটা যাবে। তো অফডক, এবার বন্দর তো আসলাম, বন্দরের কথা বলেন, এবার অফডক নিয়ে আসি। অফডকে কিন্তু তারা ভালোভাবে রেকর্ড করতে তারা ওঠানামা করেছে। আপনি কিছু অফডকের কিছু সংকটের কথা বলছিলেন, আসলে অফডকের সংকটটা কি এবং তার থেকে উত্তরণের পথ কি? জি, একই কথা। সেখানে অফডকে যে ইয়েটা হচ্ছে, তারা অনেকগুলো পণ্য এখন আপনার এই অফডক থেকে ডেলিভারির জন্য দেওয়া হয়েছে, সেখানে কিন্তু আমরা সময়ক্ষেপণের ইয়েটা পরিলক্ষিত হচ্ছে। এটা শুরু হয়েছে মাত্র, তাদের প্রিপারেশন নেওয়া হয়তো আরও স্মুথ হবে, কিন্তু এটা এনাফ নয়। আমরা যেটা বলবো সেটা হচ্ছে যে, দেখা যাচ্ছে যে আমরা এক্সপোর্টের পর্যায়ে আমরা যে সাফারিংটা হচ্ছে অফডকে, সেটা হচ্ছে যে আমরা দূর দূরান্ত থেকে এসে ঢাকার আপনার একটা ট্রাকের দাম যেখানে 30,000 টাকা একটা মাল পণ্য এবং খালাস করার জন্য দিনে দিনে সে চলে আসে, আসার পরও 2 দিন 3 দিন পর্যন্ত এখানে অপেক্ষা করতে হচ্ছে লাইনে। তো এই যে ডবল ট্রিপল পয়সা যে আমাদের যে খরচ হচ্ছে, এই খরচটা আমাদের কষ্টের উপর পড়ে যাচ্ছে। যার ধরুন আমরা যে এক্সপোর্ট করি, আমরা যে বিজনেস করি, আমরা যে কাস্টমারের সাথে আপনার ট্যারিফ ইস্যুতে নিয়ে যে সমস্যাটা হচ্ছে, ট্যারিফে আমাদের কাস্টমারদেরকে আমাদের প্রাইস ডিসকাউন্ট করতে হচ্ছে। তো সব ডিসকাউন্ট, ওভার কস্ট সবগুলো মিলে দেখা যাচ্ছে আমরা অর্ডার নেওয়া আমাদের জন্য দুঃসাধ্য হয়ে যাচ্ছে। যার ধরুন আপনারা যে কিছুদিন আগে আপনারা দেখতে পেয়েছেন যে এক্সপোর্টের ভলিউম কমার একটা টেন্ডেন্সি হচ্ছে, বিকজ অফ দি অর্ডার যেটুকু আছে সেটুকু আমরা নেগোশিয়েট করতে পারছি না, প্রাইস কস্টিং। এবার আসি, যেহেতু আপনি বিজিএম এরও পরিচালক, সেই হিসেবে আপনার কাছে প্রশ্ন করব যে গার্মেন্ট শিল্প আমাদের একটা বড় খাত, রপ্তানি খাত, এই গার্মেন্ট শিল্পকে এগিয়ে নেওয়ার জন্য বন্দর এবং কাস্টমস কী ধরনের ভূমিকা রাখতে পারে? আমি শুধুমাত্র বন্দর কাস্টম বলবো না, সরকারের সকল পর্যায়ে যে এই এক্সপোর্ট ইন্ডাস্ট্রিকে প্রমোট করার জন্য, কস্ট মিনিমাইজ করার জন্য, যেহেতু আমরা কাস্টমারের সাথে হার্ড বার্গেনিংয়ে আমাদের অর্ডারগুলো নিতে হচ্ছে, যেখানে আমরা প্রফিটের মাত্রাই নাই, সেই জায়গায় আমরা অর্ডার নিতে পারছি না, সেই জায়গায় সরকার এগুলা দেখতে হবে। বিভিন্ন আমাদের পার্শ্ববর্তী দেশ যারা আছে, যে ট্যারিফ বাড়ার কারণে তারা কিন্তু ইম্পোর্টারদেরকে ফ্যাসিলিটেট করতেছে, দে লিসেন টু দি ইম্পোর্টার্স, এই যারা এক্সপোর্টার তাদের কী কী সমস্যা আছে, সমস্যাগুলো তারা দেখছেন। আমরা বিজিএর পক্ষ থেকে আমরা অলরেডি প্রক্রিয়া শুরু করেছি। আমরা এই প্রক্রিয়াতে আশাবাদী, আমরা বলতে চাই এনবিআর যে যদি এনবিআর অনেকগুলো সমস্যা আছে, অনেকগুলো ইস্যু আছে যেগুলো সলভ করা দরকার, আমরা পর্যায়ক্রমে একটা ইস্যু আমরা সলভ করার চেষ্টা করছি। আপনাকে বিগত দিনে আপনার বলবো যে এইচএস কোড নিয়ে যে ঝামেলার জন্য দেখা গেলে 15-20 দিন পর্যন্ত ওয়ারফেন্ট হয়ে যাচ্ছে, এক্সপোর্ট ডিলে হয়ে যাচ্ছে, এয়ার ফ্রেট করতে হচ্ছে, ডিসকাউন্ট করতে হচ্ছে। সেই জায়গায় একটা সরকারের এনবিআর থেকে আমরা যে একটা ছাড় পেয়েছি, 4 ডিজিট পর্যন্ত যদি থাকে তাহলে মালটা গ্যারান্টি দিয়ে নিয়ে যেতে, পরে এটা আমরা সমন্বয় করব। এটা হলো যে বাস্তব প্রক্রিয়া। তো এই ধরনের অনেকগুলো ইস্যু আছে, যে ইস্যুগুলো যে সরকারের সমস্ত জায়গায় যদি এরকম যদি প্রমোশনটা যদি সেট আপ করে, টু সেভ দ্য টাইমস অ্যান্ড টু সেভ দ্য এক্সপোর্টার্স এবং টু মিনিমাইজ দ্য কস্ট, এই সবগুলো মিলে যদি আমাদের করা হয়, তাহলে আমরা এক্সপোর্ট বিজনেসটাকে, আমরা বারবার বলছি যে আমরা 100 বিলিয়নে যাওয়ার আমাদের প্রক্রিয়া, আমাদের প্ল্যান ডিজাইন আছে। বিকজ বাংলাদেশ ইজ এ ম্যানুফ্যাকচারিং হাব হিসাবে সারা পৃথিবীতে নাম্বার 1-এ চলে গেছে। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম ক্লিফটন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক, আমি আবার মহিউদ্দিন ভাইকে ধন্যবাদ জানাচ্ছি, ব্যবস্থাপনা এমডি মহিউদ্দিন চৌধুরী। আমরা কথা বলছিলাম চট্টগ্রাম কাস্টম হাউসের 3 মাসের রাজস্ব আদায় 20,000 কোটি টাকা রেকর্ড, একই সাথে চট্টগ্রাম বন্দর পণ্য উঠানামা এবং অফডকের পণ্য উঠানামা, একই সাথে আমরা কথা বলছিলাম তৈরি পোশাক খাতে যেসব রপ্তানির ক্ষেত্রে যেসব সংকট হয়, সেই সংকট নিয়ে তিনি সংকটের জন্য তিনি বলেছেন কিছু পদক্ষেপ নিচ্ছে এনবিআর, আরও কিছু পদক্ষেপ নিলে আরও বেশি গতিশীল হবে দেশের আমদানি রপ্তানি বাণিজ্য। আবার মহিউদ্দিন ভাইকে ধন্যবাদ জানিয়ে আমাদের আলোচনা এখানে শেষ করছি। চট্টগ্রাম থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন রিপোর্টার কমল দে, তার সঙ্গে যুক্ত হয়েছিলেন ক্লিফটন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এমডি মহিউদ্দিন চৌধুরী।